হাই, নমস্কার। উইনিং জিলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সবার সঙ্গে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে একটা রিভিউ দেবো আমি, ট্রু রিভিউ। ইটস নট অল অ্যাবাউট প্রফেশনাল ব্লগার্সের মতো ভিডিও এডিটিং করে বিভিন্ন রকমভাবে আপনাদেরকে একটা মোড়কে সুন্দর করে র্যাপ করে প্রেজেন্টেশনস। আই এম ভেরি মাচ নিউ ইন দিস ফিল্ড, সো যেটুকু বলবো একদম মন থেকে বলবো এবং অ্যাজ এ ওনার বলবো। আর ট্রু রিভিউ, যেটাতে যেটা দেখলে আপনাদের সুবিধা হবে চয়েস করতে। আমি ব্যক্তিগতভাবে লাস্ট 14 বছর অ্যারাউন্ড গাড়ি চালাচ্ছি, 14 থেকে 15 বছর। আমার আগে একটি সুইফট ডিজায়ার ছিল VXI মডেল, সেটা রিসেন্টলি আমি চেঞ্জ করেছি। এবং কেন করেছি, আমার সিলেকশনস ক্রাইটেরিয়া কী কী ছিল, আপনারা কিনতে গেলে কী কী মিনিমাম ক্রাইটেরিয়া, মিনিমাম সিলেকশনস ক্রাইটেরিয়া থাকা উচিত, সব কিছু নিয়ে একটা আমি প্রেজেন্টেশনস দেবো আপনাদের সবার কাছে। শুনুন, দেখুন। আমার মনে হয় যে এটা পুরোটা শুনলে আপনাদের ভালো লাগবে এবং আগামী দিনে ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। পেছনে যেটা দেখছেন সেটা আমার গ্যারেজ, আর সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার নতুন গাড়ি ইয়েস XL6 আলফা মডেল। ইট ক্যান বি ভ্যারিড, যেটা আছে আলফা আছে, আলফা প্লাস, হুইচ ওয়ান ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ফর ইউ সেটাও আমি আপনাকে বলবো। টাকার ডিফারেন্স কত আছে, মডেল টু মডেল কী ডিফারেন্স আছে এবং অন্যান্য গাড়ির রেসপেক্টে কেন আপনি কোনটা চয়েস করবেন এবং একটা গাড়ি চালাতে গেলে তার মিনিমাম যে রিকোয়ারমেন্ট রাস্তায় যেগুলো হয়, যেগুলো আপনার লাগবে, সেইগুলো কতটা প্রায়োরিটি। অ্যান্ড অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর তো একটা আছেই, যেটাতে আপনাদের সুবিধা হবে আগামী দিনে ডিসিশনস নিতে যে আমরা কোনটাতে যাব, যেটা আমি নিজে ভীষণ রকমভাবে ফেস করেছি ডিসিশনস মেকিংয়ে। কারণ অনেকগুলো অপশনস আছে, একটু এদিক ওদিক, তার ফলে দেখতে থাকুন আর পুরোটা দেখবেন, আমি আশা করছি যে ভালো লাগবে। তো এটা হচ্ছে XL6 আলফা মডেল, যেটা অ্যারাউন্ড আমি 15 বছরের ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স দিয়ে দিয়েছি। 15 বছরের লাইফ টাইম ট্যাক্স দিয়ে অ্যারাউন্ড 14-17-এর মতো পড়েছে। বেসিক্যালি ইটস 6 সিটার, কিন্তু আপনারা এটা 7 সিটার হিসেবেও করতে পারেন, কারণ এখন আপনারা জানেন যে আমি দেখাবো আপনাদের বেবি সিট একটা লাগানো যায়, যেটা করলে আপনারা 6 সিটারের মাঝখানের রোটাকে আপনি 7 সিটার হিসেবেও ইউজ করতে পারেন। এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, যে কোনো অনলাইন কিনতে পারেন বা মারুতি নেক্সাকে বললে ওরা ওদের ডিলার দিয়ে ব্যবস্থা করে দিতে পারে। বেশি দাম নয়, এটার দাম হচ্ছে আপনার অ্যারাউন্ড 6,000 6,500 একটা দাম নেবে। তার ফলে 6 সিটার হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন। আবার কোনো সময় যদি এমার্জেন্সি আপনার লোক বেড়ে যায় একজন, সেক্ষেত্রেও আপনি এটা 7 সিটার হিসেবে ইউজ করতে পারবেন। আমার হাইট অ্যারাউন্ড 5 ফুট 10। 5 ফুট 10-এর রেসপেক্টে বলতে পারি যে মোটামুটি কমন পিপুলের যে হাইট, সেই কমন পিপুলের হাইটের মোটামুটি অন অ্যাভারেজ 5 ফুট 10 খারাপ নয়। তো সেই হিসেবে আমার হাইট দিয়ে আমি আপনাদের বলবো আর কি যে স্পেস কতটা আছে এই গাড়িটার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে রেঞ্জের গাড়ি, সে রেঞ্জে কতগুলো গাড়ি আপনাদের প্রথম চয়েসের মধ্যে আসে, সেটা হচ্ছে যেমন মনে করুন আর্টিগা আছে, হিউজলি সাকসেসফুল, তার সঙ্গে কিয়া কারেন্স আছে, এইগুলোই মোটামুটি আছে। এছাড়া স্করপিও এন মডেলটা আছে। এবারে প্রত্যেকটার ক্ষেত্রেই পয়সার হেরফের আছে, দাম হেরফের আছে। কেন ওয়াই XL6, ওয়াই নট আর্টিগা? আমি কেন কিনলাম না আর্টিকা, কেন XL6 কিনলাম? প্রথম কথা হচ্ছে আর্টিকা একটু ভাড়াটে হয়ে গেছে, পার্সোনাল ইউজের জন্য বড্ড বেশি ভাড়াটে হয়ে গেছে। মানে আর্টিকা এখন বেসিক্যালি ভাড়ার গাড়ি হিসেবেই ম্যাক্সিমাম ট্রিট হচ্ছে, তার ফলে একটু অন্যরকম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্পেসিফিক ফিচার্স যেটা আমাকে XL6-এ দিয়েছে, সেম ফিচার্স যদি আপনি কিয়া কারেন্টসে নেন, ওর যে ভার্সনস আছে অ্যারাউন্ড এটার থেকে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা এক্সট্রা পড়বে। সেটা এবারে আপনার ডিসিশনস।
আর একটা সমস্যা হচ্ছে যেমন কিয়া কারেন্টসের সার্ভিস সেন্টারটা ইটস ভেরি টাফ। আউটসাইড ক্যালকাটা যদি বলেন তাদের ক্ষেত্রে একটা দিন সারা দিন চলে যায় কলকাতায় যাওয়া, হিউজ লাইন, প্রচুর পপুলেশনস, তার ফলে ইটস ভেরি টাফ আউটসাইড যারা ক্যালকাটা থাকেন তাদের পক্ষে সারাটা দিন স্পেয়ার করা, সেই সকালবেলা বেরিয়ে রাত্রির হয়ে যায় ঢুকতে। সেক্ষেত্রে মারুতি তো আপনি জানেন যে কোনো সার্ভিস সেন্টার প্রচুর অ্যাভেলেবেল, তার ফলে এটা একটা বড় ডিসিশন মেকিং ফ্যাক্টর। এবারে আসি হচ্ছে কী কী জিনিস আমি দেখেছি গাড়িটার মধ্যে। যেমন মনে করুন মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে একটু টায়ারটা বড়, যেটা আর্টিকার থেকে এটা বড় করেছে, R16 করেছে, 16 ইঞ্চি অ্যালয়েল রিকোয়ারমেন্টসটা আছে। তার সঙ্গে হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা, 360 ভিউ ক্যামেরা, রেয়ার পার্কিং সেন্সর, রেয়ার ডিফগার, রেয়ার ওয়াইপার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট, আইডিয়াল স্টার্ট স্টপ, এভরিথিং যেগুলো আমাদের সচরাচর লাগে সেগুলো এভরিথিং আছে, সমস্ত কিছু আছে। এবং 180 মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, এলইডি হেডল্যাম্প, তার সঙ্গে ডিআরএল, ফগ লাইট, এভরিথিং। তো তার ফলে এই সমস্ত স্পেকগুলো যদি আপনারা নিতে চান অন্য কোনো গাড়ির ক্ষেত্রে, অবভিয়াসলি আপনাদের অ্যারাউন্ড 2 to 2.5 lakhs এক্সট্রা আপনার পড়বে। এবং সবচেয়ে বড় আজকের দিনে আমার মনে হয় যে প্রত্যেকের ক্ষেত্রেই প্রকিউরমেন্টে লাইফ টাইম ট্যাক্স দিয়ে দেওয়া বেটার। কারণ লাইফ টাইম ট্যাক্স দিয়ে দিলে আজকে একরকম ট্যাক্স আছে, 5 বছর বাদে ট্যাক্সের রেটটাও ডেফিনেটলি চেঞ্জ হবে। তো তার ফলে আপনাদের সমস্যা, লাইফ টাইম ট্যাক্স দিয়ে দেওয়াই বেটার। সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় যে সবচেয়ে বড় ডিসিশন যেটা উচিত, XL6 ইজ ফার বেটার দ্যান দ্য রেস্ট অফ দ্য আদার্স। আরেকটা যেটা ব্যাপার সেটা আপনাদের বলি, আমরা যদি সামনের সিটটায় বসি, সামনের সিটে দেখুন আমার মোটামুটি এতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। হ্যাঁ, এটা নর্মাল আর কি, দুর্দান্ত, 5 ফুট 10 আমার হাইট, তো তার ফলে কোনো অসুবিধা নেই। এবার আমরা এইটা যদি ফিক্সড করি, কমফোর্টেবল করি, আমাদের সেকেন্ড রোয়ে কীরকম সিট স্পেস আছে, আমরা যদি ওইটাকে ফাইনাল করি তাহলে দেখুন সেকেন্ড রোয়ে হচ্ছে আমার প্রায় এতটার মতো স্পেস থাকছে। এতটা স্পেস যদিও বা আমার দরকার লাগে না, কিন্তু আমি কমফোর্টেবলের জন্য এটাকে আমরা একটুখানি এগোতে পারি। যদি আমরা 5 ফুট 10 আমার হাইট, 5 ফুট 10 হাইট হচ্ছে এতটা হচ্ছে গ্যাপ, এতটা গ্যাপ থাকছে। এইটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল মানে লং জার্নির ক্ষেত্রে। এবং আপনি যদি সিটটাকে একটুখানি টিল করে দেন, আরামসে একদম সুন্দর মানে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবং সুন্দর কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। মানে আমি বলছি এর থেকে শর্ট হাইট যারা আছে 5 ফুট 6, 5 ফুট 7, 8, এটা হলে তো কোনো অসুবিধা নেই। আমি 5 ফুট 10, তাতেই বলছি যে আমার এতক্ষণই এতটা গ্যাপ আছে। এবারে আমাদের যেটা হচ্ছে থার্ড রোতে, প্রথম কথা হচ্ছে আমরা যখন 7 সিটার কিনি, খুব অনেস্টলি স্পিকিং আপনারা নিজেরাও ভাববেন, জানবেন যে এটা আমাদের কাছে একটা অপশানস, যে আমরা যে কোনো সময় যদি কোনো একটা অকেশনসে যদি হঠাৎ করে আমাদের লোক বেড়ে যায়, তাকে যেন আমরা অ্যাকোমোডেট করতে পারি। সবসময় তো লাগে না। এই অবস্থায় যদি আমি বসি, আমি বলছি যে আপনার কোথাও কোনো রকম অসুবিধা নেই থার্ড সিটে। মানে আমার মতো হাইটের যদি লোক বসে তাহলে হচ্ছে আমার প্রায় এটা একটু পেছবে, এটা আমি পেছিয়ে দিয়েছি, আমি মাঝখানে যেরকম বসেছিলাম সেরকম জায়গায় করে দিয়েছি। তাহলে আমার দেখুন 5 ফুট 10 আমার হাইটে, তাও কিন্তু এতটা গ্যাপ থাকছে। এবং পেছনের সিটটাকেও আমরা হালকা রিক্লাইন করা আছে, রিক্লাইন করা যায়। তো তার ফলে এখানে আপনার 2-3 জন নয়, 2 জন বসবে আরামসে।
আপনি সামনেরটায় যদি আরও রিক্লাইন করতে চান, করলেও আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ অন অ্যান অ্যাভারেজ আমাদের ইন্ডিয়ানদের যা অন অ্যান অ্যাভারেজ হাইট, তার রেসপেক্টে বলতে পারি যে আপনি সাফিসিয়েন্ট স্পেস, কোনো সময় যদি ফ্যামিলি মেম্বার্সরা আপনার এসে যায়, এক্সট্রা এসে যায়, সেক্ষেত্রে আপনি আরামসে অ্যাকোমোডেট করতে পারবেন, এবং শর্ট ট্রিপে দারুণভাবে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা প্রবলেম আছে, যেটা আমি শুধু এরম নয় যে শুধু গাড়িটা প্রশংসা করব, এটা টামলিং করলে অনেক বেটার হতো। এটা পুরোটা ফোল্ড হয় না এই সিটটা, তার ফলে পেছনে ঢোকাটা একটুখানি অসুবিধা, কিন্তু সাফিসিয়েন্ট জায়গা আছে, প্রায় অ্যারাউন্ড এই স্পেসটা প্রায় অ্যারাউন্ড 1.5 ফুটের মতো, তার ফলে এখান দিয়ে আরামসে লোক ঢুকতে পারে আর কি, কোনো অসুবিধা নেই। এবারে আসি হচ্ছে বুট স্পেস। আমরা বলি না বুট স্পেস কত, দিস ইজ বুট স্পেস। দেখুন, আমি একটা ফ্যামিলি ম্যান, বাড়িয়ে বলার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু এখানে যে বুট স্পেসটা আছে, এই বুট স্পেসে আপনার অ্যাটলিস্ট 3টে থেকে 4-5টা ডাফল ব্যাগ হয়ে যাবে আরামসে, কোনো অসুবিধা নেই। এবারে আপনার যদি কোনো সময় এক্সট্রা লাগেজ থাকে আর লোক যদি কম হয়, 5 জনও যদি হয়, তাহলে মাঝখানে যদি বেবি সিটটা লাগিয়ে নেন, ইন দ্যাট কেস আপনি আরামসে দেখুন আরামসে এইটা যে দুটোই আপনি করে দেন, যদি দুটোকেই আমি যদি পেছনের রোটাকে পুরো করে দিই, দেখুন হিউজ স্পেস, মানে লং ট্যুরের ক্ষেত্রে আপনার বিছনা বালিশ সব কিছু করে, ইনফ্যাক্ট পেছনে এখন অনলাইন পাওয়া যাচ্ছে, একটা বেডের মতো করে দিতে পারেন, বাচ্চারা এখানে শুয়ে ঘুমিয়ে যেতে পারে, স্পেস নিয়ে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট এর তলায় হচ্ছে আপনার এর তলায়ও একটা স্পেস দেওয়া আছে, যে স্পেসটাতে আপনার সুন্দর কিছু রাখতে পারেন, ল্যাপটপ রাখতে পারেন। আর এর হচ্ছে এইখানে হচ্ছে আপনার জ্যাক ফ্যাকগুলো রাখা আছে, যেগুলো সুন্দর করে রাখা আছে সাইডে, কোনো অসুবিধা করে না। এবারে হচ্ছে এটা হচ্ছে আপনার কিলেস এন্ট্রি, আপনার চাবি এটা পকেটে রাখতে হবে, পুশ টু স্টার্ট, পুশ টু স্টপ। আর হাইট আর্টিগার থেকে এর হাইটটা একটু বেশি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স একই 180। টায়ারটা যেটা 15 R15 টায়ার ছিল, যেটা একটুখানি ছোট লাগে, আমার নিজে সুইফট ডিজায়ার চালিয়েছি বলে। R16 ইটস গুড, আমি এটা বলবো না R16 বেস্ট, এর থেকেও R17 আছে অন্যান্য কিছু গাড়িতে, কিন্তু R16 ইটস ওকে, ইটস যথেষ্ট ভালো আর কি, খারাপ না। এর সঙ্গে পেছনের আপনার লাইটটা চেঞ্জ করেছে, পেছনের আপনার এই পার্টের যে লাইটটা, এই লাইটের ডিজাইনটা চেঞ্জ করেছে। রিয়ার ডিফগার তো আছেই, রিয়ার ওয়াইপার তো আছেই, 360 ক্যামেরা, স্মার্ট হাইব্রিড এটা এখনও চলছে। এটাতে আরেকটা ব্যাপার হচ্ছে, স্মার্ট হাইব্রিডের সুবিধা হচ্ছে আপনার আইডিয়াল স্টপটা আছে, যেটা হচ্ছে যদিও বা মারুতির এখন সেফটি ফিচার্সের মধ্যে কিছু কন্ডিশনস ফুলফিল করতে হবে, তবেই ওটা আপনি করতে পারবেন। যেমন হচ্ছে আপনার যে অ্যাডিশনাল যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা চার্জ থাকতে হবে, আপনার সিট বেল্ট বাঁধা থাকতে হবে, গাড়ি কোথাও দাঁড়িয়ে আপনার নর্মাল রাখতে হবে, গিয়ারে রাখা চলবে না। হ্যাঁ, এই অনেকগুলো কন্ডিশনস আছে, কন্ডিশনসগুলো ফুলফিল করলে আপনার আইডিয়াল স্টার্ট স্টপ হবে, এবং সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনি কতটা টাইম আইডিয়াল স্টার্ট স্টপের মধ্যে ছিলেন এবং কতটা হচ্ছে আপনি তেল বাঁচিয়েছেন। তবে অনেস্টলি স্পিকিং, আমার গাড়ি আমি যতটুকু চালিয়েছি, লাস্ট 1 মাস এসছে গাড়িটা, যা মাইলেজ ওরা ক্লেম করে সেই মাইলেজ ওরা দেয় না, পাওয়া যায় না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি ফার্স্ট সার্ভিসিংয়ের পরে 14 থেকে 14 to 15 এই মাইলেজটা আপনি পাবেন, এবং সেটা একটা 7 সিটারের রেসপেক্টে, 6 সিটারের রেসপেক্টে, একটা কার্বোরেটের রেসপেক্টে ইটস গুড, ইটস ভেরি গুড। ইলেকট্রিক্যাল এই ওয়ারভিএম রিট্রাক্টেবল, যেটা আপনি গাড়ি অফ করলেই ওটা অটোমেটিক্যালি ফোল্ড হয়ে যায়। তার সঙ্গে হচ্ছে এখানে 360 ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা, রেয়ার ক্যামেরা সবই আছে, যেটা এখনকার দিনে আমাদের
এত ভিড়ের মধ্যে গাড়ি চালানোর জন্য ভীষণ লাগে, যেটা আমার আগেও 12 বছরের এক্সপিরিয়েন্সে গাড়িতে ছিল না, কিন্তু এখন আমি ইউজড হয়ে গেছি, যেটা আমার লাগছে ভীষণ রকমভাবে ভিড়ের মধ্যে গাড়ি চালানোর জন্য। গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো ঠিক আছে, বসে আপনার হেড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো আছে, খারাপ নেই। তার সঙ্গে হচ্ছে স্মার্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। হ্যাঁ, একটা জিনিস আপনারা বলতে পারেন যেটা অন্যান্য গাড়িতে আছে আর কি, সেটা হচ্ছে যে আপনার এই কনসোলটা হচ্ছে 7 ইঞ্চি, এবং যেটা অন্যান্য গাড়িতে হয়তো কোথাও 8 আছে, কোথাও 9 আছে, কোথাও 10 আছে। আর একটা জিনিস নেগেটিভ বলবো না, যেটা অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় প্রবলেমও হয়েছে, তার সিলিংটার প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের ওপরে কিন্তু কোথাও সানরুফ নেই। XL6 সানরুফের অপশানসটা নেই, যদিও বা এই অপশানসটা আমার মনে হয় যে একটা সাজেশনস যে ভবিষ্যতে ইনকর্পোরেট করা যেতে পারে, বাট এটা কিন্তু বিরাট কিছু রিকোয়ারমেন্ট নয়, মানে প্রাইম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, থাকলে অবভিয়াসলি ভালো লাগে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এর সঙ্গে এই পর্যন্তই আজকে আপাতত থাক। এরপরে আমরা এর ডিফারেন্ট ফাংশনস আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কী কী আছে, কী কী সুযোগ সুবিধা আছে, কিভাবে কি করবেন না করবেন, সমস্ত কিছু নিয়ে আরেকটা ব্লগ করব আমরা। একদম অনেস্টলি স্পিকিং প্রথম ব্লগ। আপনারা অলরেডি যারা আমার ভিডিও দেখছেন, বিভিন্ন রকমের ভিডিও, কোনো পার্টিকুলার ভিডিও না, চেষ্টা করি আপনাদের সহযোগিতা করার, কিছু ইনফরমেশনস দেওয়ার, এবং এই ব্লগটা পুরোটাই হচ্ছে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি। দেখুন, গাড়ি কেনার সময় কতগুলো জিনিস, সবচেয়ে বড় হচ্ছে বাজেট, আমার কত টাকা আছে। কারণ আজকের দিনে সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা মিডিওকার, মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের, যারা একটা চাকরি করি ভালো ঠিকঠাক, যাদের অনেক বার্ডেন্স আছে, বিভিন্ন লোনস আছে, এবং গাড়ির একটা রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টটা আমি কতটা প্রোভাইড করতে পারবো। দেখুন, গুড় ঢাললে মিষ্টি হয় বেশি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা সবাই, কিন্তু আমি কতটা ম্যাক্সিমাম যেতে পারবো সেই বাজেটের সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে যে আমার মিনিমাম একটা গাড়ির রিকোয়ারমেন্ট কি আছে, গাড়ির মধ্যে কি কি থাকা দরকার। দেখুন, কতগুলো জিনিস মিনিমাম রিকোয়ারমেন্ট থাকা উচিত। সেটা হচ্ছে আপনার রেয়ার পার্কিং সেন্সার, রেয়ার পার্কিং ক্যামেরা। সামনের পার্কিং ক্যামেরাটা থাকলে খুব ভালো হয়। ভিড়ভাট্টা যদি শহরে ক্লামজি ওয়েদারে চালান, ক্লামজি জায়গায় চালান, সেক্ষেত্রে 360 ক্যামেরা হলে খুব ভালো হয়। প্রাইমারি রিকোয়ারমেন্ট অবভিয়াসলি নয়। টায়ারটা একটু মোটা, একটু বড় হওয়া দরকার। আর হচ্ছে আপনার মাইলেজ তো অবভিয়াসলি ফ্যাক্টর। সার্ভিসিং যে কোনো জায়গায়, যে কোনো কমন জায়গায়, যে কোনো জায়গায় প্রবলেম হলে আমি জানি ইজিয়েস্ট ওয়েতে অ্যাট লিস্ট পসিবল আমি সার্ভিসিংটা করাতে পারি। এবং তার সঙ্গে হচ্ছে কত টাকা দাম, তার সঙ্গে যে অ্যালয় হুইলটা লাগছে, অ্যালয় হুইলটা সত্যিই লাগছে। এবং 6 সিটার 7 সিটার ভার্সনসে গেলে আমার হচ্ছে পেছনে বুট স্পেসটা কতটা আছে, যদি আমার কোনো সময় 7-6 জন হয়ে যায়, সেখানে পেছনে আমি কটা ব্যাগ রাখতে পারবো, এইগুলো ভীষণ রকমভাবে লাগছে। রেয়ার ডিফগার, রেয়ার ওয়াইপারটা লাগে আজকের দিনে। এসি লাগে, এসি তো সব গাড়িতেই এখন মাস্ট হয়ে গেছে। আর হচ্ছে প্রোটেকশন, সেফটি। এই গাড়িটাতে 4টে এয়ারব্যাগ আছে, 6টা হলে হয়তো ভালো হতো, এখন মিনিমাম রিকোয়ারমেন্ট 6টা আস্তে আস্তে এসেই যাচ্ছে। এটাতে 4টে এয়ারব্যাগ আছে। ভগবান করুক যে আমাদের যেন যারা আপনারা গাড়ি চালান এয়ারব্যাগ যেন দরকারই পড়ে। তৎসত্ত্বেও সেফটি ফার্স্ট। মারুতির সেফটি এটা 3 স্টার পেয়েছে। তবে আমি বলবো যে সেফ ড্রাইভ করুন। আমাদের ইন্ডিয়ান রোডে দীর্ঘদিন ধরে মারুতি ওমনি চলেছে আমাদের অ্যাম্বুলেন্স হিসেবে, এখনও প্রচুর জায়গায় চলে। ইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অন ইউ, ইন ইউর হ্যান্ড। যদিও বা এটা ইটস ট্রু যে সবসময় আমাদের ওপর অনেক কিছু ডিপেন্ড করে না, অন্য লোকের এতেও আমাদের অনেক কিছু হয়। তো বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি ওয়াইজ বলতে পারি যে ইটস ফার সুপিরিয়ার, ফার বেটার। সেই পর্যন্ত এই সমস্তগুলো নিয়ে এবং অনরোড 15th ইয়ার ট্যাক্স নিয়ে একটা ঠিকঠাক বাজেটের মধ্যে একটা নিজস্ব পার্সোনালাইজড একটা থিঙ্কিং নিয়ে, চিন্তাভাবনা নিয়ে, সব কিছু নিয়ে দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট সিলেকশনস। এবারে বলি আলফা, জিটা, আলফা প্লাস সিএনজি মডেল আছে। এর মধ্যে প্রায় আপনি ধরুন
যেটা আলফা আর আলফা প্লাস তিনটের মধ্যে প্রায় 1 লাখ টাকা একটা করে ডিফারেন্স। আলফা মডেলটা আমার মনে হচ্ছে বেস্ট, কারণ এটার সঙ্গে যেটার অনেকটা পার্থক্য আছে, এটার সঙ্গে আলফা প্লাসের খুব বেশি পার্থক্য নেই। আলফা প্লাসে এর সঙ্গে আপনি পাবেন সামনের দুটো ভেন্টিলেটেড সিট, আর হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটা পাবেন। এই দুটোর জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মোর দ্যান 1 লাখ খরচা করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। 1 লাখ টাকা কম দিয়ে সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজে কিনেছি, নিজে চড়ছি বলে নয়, সত্যি কথা বলতে গেলে কয়েকটা ড্রব্যাকস ছাড়া এক্সেল 6-এর এই মুহূর্তে কোনো ড্রব্যাকস নেই। এক্সেল 6-এর এই মুহূর্তে কোনো ড্রব্যাকস নেই এখনও পর্যন্ত। হ্যাঁ, 1500 সিসির ইঞ্জিন, এবারে ডেফিনেটলি আপনি জানেন যারা গাড়ি কিনতে যাবেন, বা 1500 সিসির ইঞ্জিন, তার টর্ক এবং তার পিক আপ 100-100-র মতো 102 নিউটন মিটারের মতো আছে। তো ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন মোটামুটি আমরা তো গাড়ি নিয়ে রেস করব না। আমি নিজে চালিয়ে দেখেছি, কোথাও কিছু বুঝতে পারা যায়। 100-120 পর্যন্ত কোনো অসুবিধা নেই। এমনি আপনি পেট্রোল বাঁচানোর জন্য 80-90-তে আমি প্রেফার করব। এবং আপনাদেরও বলবো যারা কিনবেন 80-90-এর মধ্যেই গাড়ি চালাবেন, তাতে কোথাও কিচ্ছু বুঝতে পারবেন না। 7 জন লোড পড়ে গেলে ইনস্ট্যান্ট ওভারটেকিংয়ের ক্ষেত্রে হয়তো একটু ল্যাগ করবে মনে হবে আপনার, কারণ মিথ্যে কথা আপনাদের বলে লাভ নেই। আমার রিসেন্টলি মনে হয়েছে হাই রোডে 7 জন যখন দিয়ে আমি যখন গাড়ি ওভারটেক করতে যাচ্ছি, মনে একটু হালকা ল্যাগিং মনে হয়েছে, কিন্তু দ্যাটস নট গোয়িং টু বি আ বিগ ডিল অর বিগ ইস্যুজ। ট্রাস্ট মি, উইদিন 1450 উইথ লাইফ টাইম ট্যাক্স অপশনস, দিস ইজ গোয়িং টু বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট সিলেকশনস, সব কিছু নিয়ে বলছি। আর এরপরে আরও এর ফিচার্স, এর ইনস্ট্রুমেন্ট কনসোলে কী কী আছে, কী কী করতে পারেন না করতে পারেন, সব কিছু নিয়ে আবার একটা ব্লগ আসবে। আশা করবো আপনারা এই ব্লগটা দেখবেন, সবাই আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন। যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে আপনি মেসেজ করতে পারেন, লিখতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। সবাই মিলে সঙ্গে থাকুন আমার। তবে এইটা আমার এই চ্যানেল বা এই ব্লগ, এভরিথিং ইটস অনলি ফর ইউ, টু হেল্প ইউ, যাতে আপনি রিজলিউট করতে পারেন কিছু easiest wayতে। You can call me also, you can message me also, anytime, any moment, any sorts of help, I'll be there. থ্যাংক ইউ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, মোটিভেট হয়ে যাবো একটু আধটু। প্রথম খুব একটা প্রফেশনাল নই, আমার বক্তব্য বা রিপ্রেজেন্টেশন অতটা প্রফেশনাল ব্লগার্সদের মতো হয়তো লাগবে না। অনেক ভিডিও এডিটিং, নাম ফাম, হ্যাড্ডা বিভিন্ন মিউজিক হয়তো আস্তে আস্তে হবে, হয়তো শিখবো হয়তো, বাট ডেফিনেটলি যেটা বলেছি সব মনের কথা, যেটা ফিল করেছি। দেখুন, ভালো লাগবে, শুনুন। আর কোনো উপকার লাগলে আমাকে অবশ্যই লিখবেন, জানাবেন, কিছু জানতে হলে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি হেল্প করব, বলবো। এবং আপনাদের থেকেও যদি কিছু জানার থাকে, কোনো সাজেশনস থাকে আপনি দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউন।